বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ, চট্টগ্রাম, শ্রেণী একাদশ, বিষয় মনোবিজ্ঞান, প্রথম পত্র। তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি, শাহনাজ পারভিন। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো। আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়ের নাম ছিল আচরণের জৈবিক ভিত্তি। তৃতীয় অধ্যায় পড়ছিলাম, তৃতীয় অধ্যায়ের নাম ছিল আচরণের জৈবিক ভিত্তি। আমরা অধ্যায়টা গতদিন শেষ করে দিয়েছি। পড়াশোনার যে টপিকসগুলো ছিল সেগুলো আলোচনা করে শেষ করেছি। আজকে নতুন আরেকটা অধ্যায় আমরা আলোচনা করব। অধ্যায়টি ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যক্ষণ। আজকের অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যক্ষণ। আজকের অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যক্ষণ। সংবেদন ও প্রত্যক্ষণ দুটি বিষয়। এখানে প্রথমে আমরা আলোচনা করব সংবেদন। সংবেদন কি? সংবেদন হচ্ছে আমাদের যে উদ্দীপকের প্রতি আমরা যে সাড়া দিই, এই সাড়া দেওয়াটা হচ্ছে আমাদের আচরণ। তো উদ্দীপকের প্রতি প্রাথমিকভাবে প্রথমেই যে সাড়াটা দেই, যে প্রতিক্রিয়াটা করি, সেই প্রতিক্রিয়াটাই হচ্ছে আমাদের, বা সেই বোধটাই, উদ্দীপকের প্রতি যে একটা প্রাথমিক বোধ বা চেতনা আসে আমাদের, সেই চেতনাটাকেই আমরা সংবেদন বলবো। উদ্দীপককে আমরা জানি, উদ্দীপক বাইরের বিষয়বস্তু যেটা আমাদের গ্রাহক ইন্দ্রিয়ের উপর আঘাত করে বা উদ্দীপনা সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের উদ্দীপক। আর এই গ্রাহক ইন্দ্রিয় থেকে যখন উদ্দীপনা স্নায়বিক প্রবাহ আকারে আমাদের মস্তিষ্কে যায় এবং সেখান থেকে প্রাণীকে উদ্দীপক সম্পর্কে মস্তিষ্ক সচেতন করে তোলে, এই সচেতনতাই হচ্ছে আমাদের সংবেদন। সংবেদন যেমন আলোর সংবেদন, শব্দের সংবেদন ইত্যাদি সংবেদন। বিভিন্ন মনোবিজ্ঞানী সংবেদন সম্পর্কে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। ক্রাইডার এবং তার সহযোগীরা বলেছেন, সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র যেমন চক্ষু, কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সংবেদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র কী করে, উদ্দীপক বাইরের উদ্দীপনা থেকে যেমন চক্ষু, কর্ণ, পরিবেশ থেকে সংবেদন পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এই হচ্ছে আমাদের সংবেদন। আর জন সিরাজ বলেছেন, সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট মৌলিক অভিজ্ঞতা সমূহকে বোঝাচ্ছেন। হেনরি রডিজাল বলেছেন, সংবেদন বলতে পরিবেশ এবং উদ্দীপনার গ্রহণকে বোঝায়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায়। এই হচ্ছে আমাদের সংবেদন। সবগুলো সংবেদনের সংজ্ঞা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, সংবেদন বহির্জগতের উদ্দীপক, মানে বাইরের যে উদ্দীপক, আমাদের ইন্দ্রিয় আঘাত করলে যে উদ্দীপনার প্রাথমিকভাবে যে উদ্দীপনার সৃষ্টি হয়, সেই উদ্দীপনাটাই হচ্ছে মস্তিষ্কে বাহিত হয়ে, যখন সেই উদ্দীপনাটা উদ্দীপক থেকে উদ্দীপনার সৃষ্টি হয়ে মস্তিষ্কে বাহিত, যে প্রথম যে চেতনা বা প্রাথমিক বা চেতনা, সেই চেতনাকে, প্রাথমিক চেতনাকে আমরা বলছি সংবেদন। এবার আসো সংবেদনের সঙ্গে গেল সংবেদনের দৈহিক প্রক্রিয়া। সংবেদনের সঙ্গে আমাদের দৈহিক প্রক্রিয়াটা কেমন হয় সেটা দেখো। পরিবেশের কোনো উদ্দীপনা যখন উদ্দীপককে কেন্দ্র করে সংবেদন শুরু হয়, পরিবেশের কোনো উদ্দীপকের যে উদ্দীপনা, সেখান থেকেই সংবেদন শুরু হয়। উদ্দীপক হলো এক ধরনের শক্তি, আমরা আগেও জেনেছি, যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে বা উত্তেজিত করতে সক্ষম হয়। যেমন উদ্দীপনা হিসাবে আমরা যদি উদাহরণ বলি তাহলে আমরা বলবো আলো, তাপ, শব্দ, গন্ধ ইত্যাদি।
কোনো উদ্দীপক প্রথমে কোনো গ্রহণেন্দ্রিয়ের কোষসমূহকে উত্তেজিত করে। বিশেষ উদ্দীপক বিশেষ গ্রহণেন্দ্রকে উত্তেজিত করে। এই উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়? মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কের মধ্যে অবস্থিত সংযোগীয় স্নায়ুকোষকে উদ্দীপিত করে। সংযোগীয় যে স্নায়ুকোষ আছে তাকে উত্তেজিত করে বা উদ্দীপিত করে। এই উদ্দীপনায় সংবেদনের জন্ম। এই যে উত্তেজিত করছে এবং করার পরের যে অবস্থা সেটাকেই আমরা সংবেদন বলছি। তবে অনেক সময় মেরুরজ্জের মাধ্যমেও সংবেদন লাভ করতে পারে। আমরা বললাম মস্তিষ্কে চলে যায়, তবে অনেক সময় মেরুরজ্জের মাধ্যমে আমরা সংবেদন লাভ করি। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া সংবেদনের স্থল হলো মেরুরজ্জতে। সাপেক্ষ প্রতিবর্তী যে ক্রিয়া সেই ক্রিয়ার সংবেদন হচ্ছে আমাদের মেরুরজ্জতে। আমরা একটা উদাহরণ দিই। রাস্তায় চলার সময় হঠাৎ পায়ে একটা লোহার পেরেক ঢুকলো। পায়ের ত্বকে পেরেক ফোটার সঙ্গে সঙ্গে আমরা কি করি? ওই এলাকার অন্তর্মুখী যে স্নায়ুগুলো সেগুলো সংবেদক স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে এবং এই তথ্য মস্তিষ্কে দিয়ে দেয়। তখন মস্তিষ্ক কি করে? এই সংবাদ পৌঁছার পর তীব্র ব্যথা অনুভব করে। আবার পায়ে পেরেক ফোটার তথ্য সংবেদক স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জতে পৌঁছালে আমরা ব্যথার সংবেদন অনুভব করি। যখনই আমাদের পায়ে পেরেক ঢুকছে তখনই মস্তিষ্কে এই যে সংবেদন যে স্নায়ুগুলো আছে সংবেদক স্নায়ুগুলো মস্তিষ্কে প্রেরণ করছে এবং তখনই আমরা ব্যথা অনুভব করি। এই ব্যথা অনুভব করাটাকেই আমরা কি বলবো? সংবেদন। এই হলো আমাদের সংবেদনের সঙ্গে সংবেদনের দৈহিক প্রক্রিয়া। এরপরে সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্ক। দেখো, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সংবেদন কি, সংবেদনের দৈহিক প্রক্রিয়া। সংবেদনের সংজ্ঞায় আমরা বলেছি উদ্দীপকের প্রতি প্রাথমিক যে চেতনা, বাইরের উদ্দীপকের প্রতি প্রাথমিক যে চেতনা সেটাকেই আমরা সংবেদন বলছি। আর যদি আমরা প্রত্যক্ষণ বলতে চাই তাহলে আমরা বলবো এই চেতনার যখন যথার্থ ব্যাখ্যা দিব তখনই সেটা হবে প্রত্যক্ষণ। অর্থাৎ যখন আমরা একটা কিছু অনুভব করব তখন হবে সেটা সংবেদন। এবং কি অনুভব করলাম, কেন ব্যথা পেলাম, পেরেক ফোটা পর্যন্ত যখন ব্যথা পেলাম তখন পর্যন্ত ছিল সংবেদন। কিন্তু যখন আমি বুঝতে পারলাম এটা লোহার পেরেক ফুটে ব্যথা পেয়েছি অথবা এটা একটা কাচের টুকরা থেকে ব্যথা পেয়েছি, তখন সেটা হবে প্রত্যক্ষণ। অর্থাৎ প্রথম যে অবস্থায় ব্যথা পেলাম সেটা হলো আমাদের সংবেদন। আর ব্যথা পাওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম যে এটা কাচের টুকরা হতে পারে, কাচের টুকরা অথবা লোহার পেরেক অথবা একটি ইটের টুকরা, এই যে আমি উদ্দীপকের নির্দিষ্ট নাম বা উদ্দীপক সম্পর্কে যখন ব্যাখ্যা করতে পারছি আমি, তখনই সেটা হবে আমার প্রত্যক্ষণ। সংবেদন ও প্রত্যক্ষণকে আমরা আলাদাভাবে না দেখে বরং বলতে পারি একই লম্বা দিগন্তের দুটি বিন্দু। একটা লম্বা দিগন্তের দুটি বিন্দু। কোনো উদ্দীপক যখন কোনো একটি বিশেষ ইন্দ্রিয়যন্ত্রে আঘাত করে তখন আশ্চর্যজনকভাবে দ্রুত গতিতে তা ব্যাখ্যা করার মাধ্যমে প্রত্যক্ষণ সৃষ্টি হয়। এতক্ষণ ধরে যে আমি বলছি যে প্রথম চেতনা হচ্ছে সংবেদন এবং তারপরের ব্যাখ্যাটাই হচ্ছে প্রত্যক্ষণ। এই বলতে যতক্ষণ লাগছে উদ্দীপক থেকে আমাদের মস্তিষ্কে ব্যাখ্যা করতে ততক্ষণ লাগে না। তাই সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে সূক্ষ্ম সীমারেখা তৈরি করা সম্ভব নয়। তাই সংবেদন এবং প্রত্যক্ষণকে আলাদা করা প্রায় অসম্ভব। এক্ষেত্রে আমি তোমাদের ভিডিওর সঙ্গে একটি চিত্র সংযোজিত করব। চিত্র যদি তোমরা দেখতে চাও, যখন দেখবে দুটি চিত্র দিব, বইয়ে তোমাদের আছে, বইয়ের দিকে লক্ষ্য করলেও দেখবে। বই যদি সামনে খোলা থাকে তাহলে তোমরা দেখবে প্রথম চিত্রটা দেখো, মনে হচ্ছে যে সাদা কালো কিছু সাদা কাগজের উপর কালো কালির ছিটা এরকম ছিটানো আছে, এরকম মনে হবে। তারপরে দ্বিতীয় চিত্রটা অবশ্যই দেখবে না, প্রথম চিত্রটা দেখার করো। প্রথম চিত্রটা দেখলে মনে হবে সাদা কাগজের উপর কিছু কালির ছিটা আছে। তারপরে যখন দ্বিতীয় চিত্রটা দেখবে এখন মনে হবে একটা গরু অথবা কুকুর অথবা ছাগল যাই হোক না কেন কিছু একটা ঘাস খাচ্ছে কিংবা মাটির দিকে মুখ করে মাটি শুকছে, কিছু একটা করছে। অর্থাৎ আমরা এখন একটা প্রাণী দেখতে পাচ্ছি। সাদা কাগজের ঠিক ওই কালো ছাপগুলোই আছে, কিন্তু যদি দ্বিতীয় চিত্রটাতে আর একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটা
প্রাণী আছে যা কিনা কি করছে, মাটির দিকে মুখ করে কিছু খাওয়ার অথবা শোখার চেষ্টা করছে। তাহলে এই যে প্রথমে আমরা যেটা দেখলাম যে সাদার উপর কালো ছাপ, সেটা ছিল আমাদের সংবেদন। তারপরে যখন আমরা চিত্রটিকে ভালো করে দেখলাম, সাদা কালো সংবেদন থেকে, সাদা কালো দাগ থেকে এটা একটা প্যাটার্নে পরিণত হলো এবং আমরা এটা কুকুর, ছাগল, গরু একটা প্রাণী দেখলাম যা কিনা ঘাস খাচ্ছে অথবা মাটি শুকছে, এরকম একটা প্যাটার্নে দাঁড়া করলাম। এটা হলো আমাদের প্রত্যক্ষণ। এই হলো আমাদের সংবেদন আর সংবেদন প্রত্যক্ষণের সম্পর্ক। এরপরে আসো সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য। এতক্ষণ আমরা সংবেদন প্রত্যক্ষণ দেখলাম, এবার সংবেদন প্রত্যক্ষণের পার্থক্য। সংবেদন এবং প্রত্যক্ষণের প্রথম পার্থক্য সেটি হচ্ছে সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া আর প্রত্যক্ষণ কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদনটা প্রান্তে, প্রত্যক্ষণটা কেন্দ্রে। উদ্দীপক থেকে ইন্দ্রিয়র মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে প্রেরণ পর্যন্ত সংবেদন, এবং প্রত্যক্ষণের কাজ পূর্ণভাবে বিকশিত হয় মস্তিষ্কের সংযোগ এলাকায় সক্রিয় ভূমি। সংযোগ যখন অন্য অন্যর সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সংযোগ করে, তখন সেটা হয় প্রত্যক্ষণ। 2 নম্বর যদি আমরা পার্থক্য বলতে চাই তাহলে বলবো সংবেদন উপস্থাপনমূলক প্রক্রিয়া, অর্থাৎ উপস্থাপন করা হচ্ছে, কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে উপস্থাপনমূলক এবং পুনর্জীবনমূলক প্রক্রিয়া। অর্থাৎ এই যে আমি বললাম পেরেক ফুটলো অথবা কাটা ফুটলো অথবা ইটের টুকরা অথবা কাচের টুকরা, এই যে কথাগুলো বললাম, এগুলো আগের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েই আমি সেই জিনিসটাকে চিহ্নিত করতে পারছি, সেই জন্য এটা পুনর্জীবনমূলক প্রক্রিয়া। উপস্থাপন এবং পুনর্জীবন দুটোই থাকছে। 3 নম্বর পার্থক্য যদি আসি, সংবেদন একটি অসংগঠিত প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ অবশ্যই সংগঠিত প্রক্রিয়া। 4 নম্বর পার্থক্যের ক্ষেত্রে আমরা বলবো সংবেদন পেশনা এবং আশা আকাঙ্ক্ষা প্রভাবমুক্ত। সংবেদনের ক্ষেত্রে আমাদের পেশনা, আশা আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু প্রত্যক্ষণে পেশনা, ইচ্ছা, অনিচ্ছা দ্বারা প্রভাবিত হয়। পেশনার ক্ষেত্রে ইচ্ছা, অনিচ্ছা, পেশনা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। 5 নম্বরে গেলে বলতে পারি সংবেদন হলো অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ সক্রিয় প্রক্রিয়া। 6 নম্বরে আমরা বলবো সংবেদন অনির্বাচনমূলক, কিন্তু প্রত্যক্ষণ নির্বাচনমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ নির্বাচনমূলক প্রক্রিয়া। 7 নম্বরে আমরা গিয়ে বলবো সংবেদন একটি সরল প্রক্রিয়া। 7 নম্বরে গিয়ে আমরা বলবো সংবেদন সরল প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ জটিল প্রক্রিয়া। সংবেদনে শুধুমাত্র বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ এবং প্রাথমিক অনুভূতিটাই বলছে, কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে সংযোগ ঘটছে এবং আবার সেটা বাইরে আসছে, সেজন্য এটি একটি জটিল প্রক্রিয়া। প্যাটার্নের সঙ্গে মিল করছে, আমার পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিল করিয়ে তারপরে আমি সেই প্রত্যক্ষণটা করছি। 8 নম্বর সংবেদন শিক্ষা অর্জিত নয়। সংবেদনের জন্য আমাদের কোনো শিক্ষা লাগে না, কিন্তু প্রত্যক্ষণ শিক্ষা অর্জিত। সংবেদন সৃষ্টির ক্ষেত্রে শিখনের কোনো ভূমিকা নাই, কিন্তু এটি নির্ভর করে ইন্দ্রিয়ের বৈশিষ্ট্যের উপর, কোন ইন্দ্রিয়ের উপর উদ্দীপকটি কাজ করছে তার উপর। কিন্তু আমরা বিভিন্ন বস্তুকে বিভিন্নভাবে প্রত্যক্ষণ করি, কারণ শিখন দ্বারা প্রত্যক্ষণ প্রভাবিত হয়। আমার পূর্বের শিখন প্রত্যক্ষণকে প্রভাবিত করে। 9 নম্বর বলতে পারি সংবেদনে বস্তুর গুণ জানা যায়, গুণ বিশিষ্ট বস্তুকে জানা যায় না। বস্তুর গুণ জানা যায়, অর্থাৎ বস্তুটি ব্যথা দেয়, কিন্তু ব্যথা কোন ধরনের ব্যথা কে দেয়, গুণ বিশিষ্ট বস্তুকে জানা যায় না, কিন্তু প্রত্যক্ষণ প্রক্রিয়ায় গুণ বিশিষ্ট বস্তুকে জানা যায়। এক ঝলক আলো এসে চোখে ঝলসে দিল, আমরা বুঝতে পারলাম যে চোখের উপর আলো পড়েছে, এটাই সংবেদন। কিন্তু প্রত্যক্ষণ প্রক্রিয়ার কারণে আমরা বুঝতে পারলাম এটি একটি মোটর গাড়ির হেডলাইটের আলো অথবা ট্রাকের আলো অথবা কোনো লাইট পোস্টের আলো অথবা টর্চ লাইটের আলো। এই যে আমরা পার্থক্য করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষণ। তাহলে প্রত্যক্ষণ গুণ বিশিষ্ট বস্তুকে চেনায়, কিন্তু সংবেদন কোনো বস্তুর গুণ সম্পর্কে জানায়। 10 নম্বরে আমরা বলবো সংবেদনের ক্ষেত্রে অন্তর্মুখী ও সংবেদীয় স্নায়ু সক্রিয় হয়। অন্তর্মুখী অর্থাৎ মস্তিষ্কে নিয়ে যায় সংবেদন, এবং সংবেদীয় স্নায়ু সক্রিয় হয়, তথ্যসমূহ মস্তিষ্কে নিয়ে যায়। সংবেদনে সংযোজক স্নায়ুর কোনো ভূমিকা নাই। সংবেদনের ক্ষেত্রে সংযোজক স্নায়ুর কোনো ভূমিকা নাই, কিন্তু
প্রত্যক্ষণের ক্ষেত্রে সংযোজনের ভূমিকা, সংযোজক স্নায়ুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সংবেদীয় স্নায়ুর তথ্যসমূহ মস্তিষ্কে নিয়ে এলে সংযোজক স্নায়ু অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষণ প্রক্রিয়ার জন্ম দেয়। এই হচ্ছে আমাদের প্রত্যক্ষণ এবং সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য। তাহলে আমরা সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য পেয়েছি 10টি। প্রথমটা হচ্ছে প্রান্তীয় এবং কেন্দ্রীয়, দ্বিতীয়টা হচ্ছে উপস্থাপনমূলক এবং উপস্থাপনামূলক ও পুনর্জীবনমূলক, তৃতীয়টা সক্রিয় এবং নিষ্ক্রিয় প্রক্রিয়া, সংগঠিত এবং অসংগঠিত, চতুর্থ আশা আকাঙ্ক্ষা আছে আর একটা আশা আকাঙ্ক্ষা নাই, পঞ্চম সক্রিয় এবং নিষ্ক্রিয়, ষষ্ঠ নির্বাচনমূলক এবং অনির্বাচনমূলক, সপ্তমের ক্ষেত্রে সরল এবং জটিল, অষ্টম হচ্ছে শিক্ষা অর্জিত এবং শিক্ষা অর্জিত নয়, নবম গুণ জানা যায় এবং গুণ বিশিষ্ট বস্তুকে জানা যায়, দশম হচ্ছে অন্তর্মুখী স্নায়ু কাজ করে এবং প্রত্যক্ষণের ক্ষেত্রে সংযোগীয় স্নায়ু কাজ করে। এই হচ্ছে আমাদের সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য। এরপরে আসো সংবেদনের বৈশিষ্ট্য। সংবেদনের বৈশিষ্ট্য আমরা 10টি পাবো। সংবেদনের বৈশিষ্ট্য, সংবেদনের পার্থক্যের মতো সংবেদনের বৈশিষ্ট্য আমরা 10টি পাবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপক, তারপরে তীব্রতা, 3 নম্বর স্থায়িত্ব, 4 নম্বর ব্যাপকতা, 5 নম্বর নিম্ন উচ্চ সীমা, 6 নম্বর সমতা অর্থাৎ সংবেদন সমতা, 7 নম্বর সংকেত, 8 নম্বর স্থানীয় প্রক্রিয়া, 9 নম্বর প্রান্তীয় প্রক্রিয়া, 10 নম্বর পার্থক্য সীমা। তাহলে আমরা 10টি বৈশিষ্ট্য পেয়েছি। 1 হচ্ছে উদ্দীপক, 2 তীব্রতা, 3 স্থায়িত্ব, 4 ব্যাপকতা, 5 উচ্চসীমা ও নিম্নসীমা, 6 সংবেদন সমতা, 7 সংকেত, 8 স্থানীয় প্রক্রিয়া, 9 প্রান্তীয় প্রক্রিয়া এবং 10 পার্থক্য সীমা। তাহলে আমরা প্রথমে আলোচনায় আসি উদ্দীপক। সংবেদন বৈশিষ্ট্যের মধ্যে উদ্দীপকে আসি। উদ্দীপক কি বলছে? উদ্দীপক কিসের জন্য প্রয়োজন? আমাদের উদ্দীপনা তৈরির জন্য অবশ্যই উদ্দীপক প্রয়োজন। উদ্দীপক কোনো ইন্দ্রিয়কে আঘাত করলে যে স্নায়ু প্রবাহের সৃষ্টি হয় তা মস্তিষ্কে পৌঁছা মাত্র সংবেদন সৃষ্টি হয়। তাই সংবেদনের বৈশিষ্ট্য হিসাবে উদ্দীপক অবশ্যই প্রয়োজন। আমাদের চারিপাশে আলো, বাতাস, শব্দ, আগুন, বরফ প্রভৃতি হাজারো উদ্দীপকের উদাহরণ রয়েছে। এরপরে আসো তীব্রতা। উদ্দীপকের তীব্রতার উপর কি করে সংবেদনের তীব্রতা নির্ভর করে। সাধারণত উদ্দীপকের তীব্রতা বাড়লে সংবেদনের তীব্রতাও বাড়ে বা কমে। 4 নম্বর আসো, উদ্দীপকের তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে সংবেদনের তীব্রতাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মুখ দিয়ে শীষ দেওয়া শব্দের চেয়ে রেলগাড়ির হুইসেলের শব্দ অথবা প্রেসার কুকারের সিটির শব্দ অবশ্যই বেশি সংবেদন তৈরি করে আমাদের। 4 নম্বর স্থায়িত্ব, অর্থাৎ কতক্ষণ ধরে চলছে। কোনো সংবেদন কতটুকু স্থায়ী হবে তা নির্ভর করছে উদ্দীপকের স্থায়িত্বের উপর। উদ্দীপক যদি বেশি সময় স্থায়ী হয় তাহলে সংবেদনও আমাদের অনেক সময় স্থায়ী হয়। সেই জন্য কি করি আমরা, স্কুলে বা কলেজের ছুটির ঘন্টাগুলো 1টা ঘন্টা দিয়ে শেষ হয় না, ঘন্টা অনেকক্ষণ চলতে থাকে। অর্থাৎ কেউ যদি নাও শোনে, অনেকক্ষণ ধরে চলতে থাকার কারণে উদ্দীপকটি কন্টিনিউ হওয়ার কারণে তার কাছে সংবেদন পৌঁছে যাবে। এরপরে আসো ব্যাপকতা, মানে কতটুকু জায়গা ধরে সে সংবেদন তৈরি করছে। এই সংবেদনটাও কিন্তু নির্ভর করে উদ্দীপকের ব্যাপকতার উপর। ব্যাপকতা হলো কোনো উদ্দীপক কতটুকু জায়গা উত্তেজনা সৃষ্টি করে তার পরিমাণ। কোনো উদ্দীপক কতটুকু স্থান দখল করে সংবেদনও ততটুকু পরিমাণ স্থানে সীমাবদ্ধ থাকে। কপালে টিপ পড়লে তার সংবেদন কপালে বেশ কিছুটা জায়গা জুড়ে বিস্তৃতি লাভ করে। এখন আমি যদি নাও তাকাই, আমি যদি দেখতে নাও পাই, কেউ যদি আমার কপালে টিপ পরিয়ে দেয়, তাহলে সেই টিপের যে ব্যাপকতা অর্থাৎ টিপটা কত বড় সেইটুকু কিন্তু আমরা অনুভব করতে পারি। একটা কিছু দিয়ে যদি তুমি আমাকে বিন্দু দাও, তাহলে চোখ বন্ধ করেই আমি অথবা না দেখে আমি বলতে পারবো যে এরকম বিন্দু দিয়েছো। কিন্তু যদি টিপটা আমি অনেকক্ষণ ধরে এরকম করে দিতে থাকি, এখানে দুটো কাজ করবে। অথবা টিপের পাতাটা যদি এরকম হয়, বড় একটা কিছু হয়, তাহলে এই যে জায়গাটা ধরেছে এই জায়গাটার জন্য আমি কি করব,
উদ্দীপনা অনুভব করব, সংবেদন হবে, অথবা যদি এতটুকু হয়। এই দুটার মধ্যে কিন্তু আমি পার্থক্য করতে পারি এবং আমি সেই কি হয় আমার সংবেদনটাও সেরকম হয়। এরপরে আসো নিম্ন এবং উচ্চ সীমা, অর্থাৎ একটা পার্থিব শক্তি, আমরা যেটা বললাম আলো, বাতাস, শব্দ, আগুন, বরফ ইত্যাদি, এই পার্থিব উদ্দীপকগুলো অথবা পার্থিব শক্তিগুলি যখন আমাদের চেতনায় আঘাত করার জন্য একটা নিম্নতম সব মাত্রা আছে, আবার এর যে মাত্রা থেকে সে আমাদের সংবেদনটা শুরু করে, আবার এর উচ্চ সীমাও আছে যেখান থেকে ওই সংবেদনের ওই রকম সংবেদন আর থাকবে না। শব্দ সংবেদনের শব্দ আর থাকবে না, তখন ব্যথায় পরিণত হবে। আলো সংবেদনের আলো আর সংবেদন থাকবে না, তখন অন্ধকারে পরিণত হবে। এই যে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, যার পরে আর থাকছে না, প্রথমে শুরু হচ্ছে আর একটা যার পরে আর থাকছে না, এই দুটোকে আমরা একটাকে বলছি নিম্ন সীমা, যখন শুরু হচ্ছে তখন বলছে নিম্ন সীমা, এবং যখন শেষ হয়ে যাচ্ছে ওই উদ্দীপকটা আর ওই উদ্দীপনা বা ওই সংবেদন দিচ্ছে না, তখন সেটাকে আমরা বলছি উচ্চ সীমা। এরপরে আসো সংবেদন সমতা, অর্থাৎ অভিযোজন, অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলবো আমরা অন্য কথায়, অভিযোজনটাকে কি বলবো, সংবেদন সমতা বা সমতা যেটাকে আমরা অভিযোজন বলবো। এখানে হঠাৎ করে আমরা যদি অনেক আলো থেকে দিনের বেলায় যদি রৌদ্রের আলোতে কাজ করি, তারপরে ঘরে কোথাও আসি, মনে হবে অন্ধকার, তারপরে কিছুক্ষণ থাকার পরে সেই ঘরটাকে আবার আমাদের স্বাভাবিক মনে হবে। এই যে স্বাভাবিক মনে হলো, তার আগে অন্ধকার মনে হলো, এটাই হচ্ছে আমাদের সংবেদন সমতা। সংবেদন সংকেত হিসাবে কাজ করে থাকে। কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রতি উপযোগী প্রতিক্রিয়া করার জন্য সংবেদন সংকেত হিসাবে কাজ করে। বাঘ শিকারী গভীর বনে যখন যায়, তখন বানর বা অন্যান্য পাখির কিচিরমিচিরের শব্দ শুনে বা ছোটাছুটি শুনে বুঝতে পারে যে আসলে বাঘ আসছে কি না। মানে বাঘকে আসতে দেখলে বানর এবং অন্যান্য পাখিরা একটা বিশেষ শব্দ করে। এই শব্দটা আমি তুমি হয়তো জানবো না, কিন্তু ছোটাছুটি করে। এমনিতে আমরা জানি যে পাখি ওড়ে, মানুষ দেখে ওড়ে, কিন্তু বাঘ দেখে অন্যরকম করে উড়বে। এই যে উড়ে যাওয়া, এক ডাল থেকে আরেক ডালে যাওয়া বা বানরের চিল্লাচিল্লি, এটা সেই চিনবে যে ঘন ঘন জঙ্গলে বা গভীর বনে বাঘ শিকার করতে যায়। তাহলে এটা একটা সংকেত হিসাবে কাজ করছে। স্থানীয় প্রক্রিয়া সংবেদনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় প্রক্রিয়া। শরীরের কোনো স্থানে স্পর্শ করলে না দেখেই আমরা কি করি, সেটাকে সঠিকভাবে বলে দেওয়া যায়, অথবা একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি। মানে কোনটা কিসের শব্দ, এটা পার্থক্য করতে পারি। এটাই হচ্ছে আমাদের স্থানীয় প্রক্রিয়া। আর প্রান্তীয় প্রক্রিয়া কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাথমিক চেতনা বা বোধ হলে সংবেদন, আর সংবেদনের যথার্থ অর্থ বা ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষণ। এজন্য সংবেদনকে প্রান্তীয় ঘটনা বলা হচ্ছে। পার্থক্য সীমা, দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্যই হলো পার্থক্য সীমা। পার্থক্য সীমা সংবেদনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পার্থক্য সীমা যে আমি বললাম যে প্রথমে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। শুরু হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে, তুমি যদি টিভির ভলিউমটা অথবা রেডিওর ভলিউমটা কমাতে থাকো, এক সময় কমাতে কমাতে একদম শুনতে পাবে না, এবং কমানোর পরে এবার একটু বাড়াও, একটু বাড়াতে বাড়াতে মনে হচ্ছে তুমি একটু শুনতে পাচ্ছ। প্রথমে যখন শুনতে পাচ্ছ, এই শোনাটা তুমি যদি 100 বার ওই মাত্রাতেই আনো, দেখা যাবে 50 বার ক্ষেত্রে শুনতে পাচ্ছ, 50 বার ক্ষেত্রে শুনতে পাচ্ছ না। এটাই হচ্ছে ইন্দ্রিয়ের ন্যূনতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থক্য। অর্থাৎ তুমি পার্থক্য করতে পারছো যে ওখানে শোনা যাচ্ছে, এখানে শোনা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের সংবেদনের বৈশিষ্ট্য। এরপরে আসো আমরা যাই সংবেদন সমতা। সংবেদন সমতার মধ্যে আমরা পেয়েছি সংবেদন সমতা, যেটা আমরা সেটাকে কি বললাম, পরিবেশের সঙ্গে উপযোজন বা অভিযোজন বলছি। অভিযোজন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যার বেশিরভাগই অবস্থা বা পরিবেশগত কারণে আমাদের আচরণের পরিবর্তন ঘটে বা আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত। আর আচরণের এই পরিবর্তনকেই বলা হয় সংবেদনের সমতা। সংবেদনের সমতা আমরা এখানে দেখতে পাচ্ছি। সংবেদন সমতা আমি 4টি লিখেছি। একটা হচ্ছে অন্ধকার অভিযোজন, 2 আলো অভিযোজন, 3 শব্দ অভিযোজন, 4
গন্ধ অভিযোজন। এই ঘটনাগুলো আমাদের জীবনে সবসময় ঘটতে থাকে, আমরা খেয়াল করি না। তাই আজকের আলোচনার পরে তোমরা যদি এটা খেয়াল করবে তাহলে দেখতে পারবে। অন্ধকার অভিযোজন, প্রথমে আছে অন্ধকার অভিযোজন। লাইট জ্বলছিল, তুমি পড়াশোনা করছিলা, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, তারপরে তুমি আর কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তুমি তোমার আশেপাশের জিনিসগুলো আবার আগের মতো দেখতে পাবে। এই যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তুমি আগের মতো, আবার আগের মতো ঠিক নয়, মানে কিছুটা দেখতে পাবে যে তোমার কোথায় কী আছে অনুমান করতে পারবে, এবং অনুমান নয়, অস্পষ্ট হলেও আমরা দেখতে পাই। এই অল্প সময়ের পরেই যা আবার যখন দেখতে পাই, এটাকেই আমরা বলছি অন্ধকার অভিযোজন। অন্ধকার অভিযোজনের ক্ষেত্রে প্রথমে কোনো কিছু দেখা যায় না, এবং পরে ধীরে ধীরে সব স্পষ্ট হয়ে ওঠে। কারণ দিবালোকের সময়, দিবালোকের বা বেশি আলোতে আমাদের চোখের শঙ্কু কোষগুলি দর্শনের থেকে আরও সংবেদনশীল দর্শনে, মানে দণ্ডকোষে পরিণত হয় দেখাটা, এবং চোখের কিছুটা, এই যে শঙ্কুকোষ থেকে দণ্ডকোষের যে যাওয়া, এর জন্য চোখের কিছুটা সময় লাগে। প্রকৃতপক্ষে অন্ধকার অভিযোজন সম্পূর্ণ হতে প্রায় 30 মিনিট সময় লাগে, এবং প্রথম 10 মিনিটে অনেকটা উন্নতি ঘটে। যখন এটা ঘটে তখন চক্ষু দিনের বেলার চেয়ে কমপক্ষে 1 লক্ষ বার বেশি সংবেদনশীল হয়, এবং যদিও দর্শনের সূক্ষ্মতা কমে যায়, কারণ শঙ্কুগুলো তখন কাজ করে না, এবং তারা দণ্ডগুলো দর্শনের সূক্ষ্মতা তৈরি করে। এই হচ্ছে আমাদের অন্ধকার অভিযোজন। এরপরে আসো আলোর অভিযোজন। আলো অভিযোজনটা কিভাবে কাজ করে? যদি আলোর দিকে তাকানো যায় তাহলে চোখ অভিযোজিত হয়ে পড়ে। আলো অভিযোজিত চোখের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর সংবেদনশীলতা হ্রাস পায়, মানে আলো অতিরিক্ত থাকার কারণে চোখের সংবেদনশীলতা হ্রাস পায়। তীব্র আলোতে সংবেদনশীলতার ক্রম অবনতি, মানে অবনতির দিকে যাওয়ার ফলে আলো অভিযোজন বলা হয়। উদাহরণস্বরূপ, অন্ধকার কক্ষে হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে প্রথমে চোখ বন্ধ হয়ে যায়। আমরা যদি অন্ধকার কক্ষে অনেকক্ষণ শুয়ে থাকি বা বসে থাকি, তারপরে যখন লাইটটা জ্বলে ওঠে, তখন প্রথমে যখন লাইট জ্বলছিল তখন লাইট অফ হওয়ার পরে আমার আশেপাশে কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমি ঘরের জিনিসগুলো বুঝতে পারবো, দেখতে পারবো। এই রকমের মধ্যে আবার যখন অনেকক্ষণ থাকবো, তখন যখন আবার বিদ্যুৎটা চলে আসবে, তখন দেখা যাবে যে হঠাৎ ওই মুহূর্তে আবার আলো জ্বলেছে, কিন্তু মনে হচ্ছে সব কিছু অন্ধকার হয়ে গেছে। অবশ্য পরে আস্তে আস্তে সেগুলো ঠিক হয়। উদাহরণস্বরূপ, অন্ধকার কক্ষে হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে প্রথমে চোখ বন্ধ হয়ে আসে, কিছুই দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে সব কিছুই চক্ষুগোচর হয় বা গোচরীভূত হয়। রৌদ্রোজ্জ্বল, মানে রৌদ্রের মধ্যে দুপুরবেলা সিনেমা শেষে হল থেকে বের হলেও অনুরূপ ঘটনা ঘটে। আসলে এখন তোমরা সিনেমা হলে যাও না, সিনেমা দেখো না, কিন্তু যদি তুমি দিনের বেলায়, যেখানে বাইরে প্রচুর আলো আছে, যখন সেই ঘরে তুমি টিভি দেখতে বসছো, কিন্তু জানলা দরজায় যদি আলো আসে তাহলে টিভিটা দেখা যায় না, সেজন্য জানলা দরজায় পর্দা দিয়ে জানলা দরজা বন্ধ করে টিভি দেখছো। তারপরে হঠাৎ করেই যখন শেষ হয়ে গেল, তুমি তখন বাইরে গেলে মনে হবে যে মানে চোখটা বন্ধ হয়ে, মানে এই আলোটা সহ্য করতে পারছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ঘটে। তারপরে আবার আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। আলো অভিযোজনের ক্ষেত্রে উচ্চমাত্রার আলোর প্রতি চক্ষু কম সংবেদনশীল হয়ে পড়ে। অন্ধকার অভিযোজনের মতো আলো অভিযোজনও প্রচলিত পরিবেশে আমাদের দর্শনের সূক্ষ্মতার উন্নতি ঘটায়। আলো অভিযোজন প্রক্রিয়া অন্ধকার অভিযোজনের প্রক্রিয়া চেয়ে দ্রুত সংগঠিত হয়। অভিযোজন এই হলো আলো অভিযোজন এবং অন্ধকার অভিযোজন। এরপরে আমরা আসি শব্দ অভিযোজন। শব্দ অভিযোজন, দেখো এটাও আমাদের সঙ্গে অনেক সময় ঘটে, আমরা খেয়াল করি না। তাই প্রচণ্ড হট্টগোলপূর্ণ কক্ষে প্রবেশ করলে প্রথমে কানে তালা লেগে যায়, কিছুক্ষণ পরে শব্দের তীব্রতা আর ততটা বেশি বলে মনে হয় না। শব্দের সাথে অভিযোজন ঘটার ফলে এরকম হয়। কোনো বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে যখন গান বাজে, ড্যান্স হয়, ওই মুহূর্তে ওখানেই আমরা বসে থাকি, অনেকক্ষণ বসে থাকি, গান শুনি, ড্যান্স দেখি, এবং আশেপাশে একজন আর একজনের সঙ্গে, অপরের সঙ্গে একটু কথাও বলি, তখন কিন্তু আমাদের ততটা অসুবিধা হয় না। কিন্তু প্রথমেই আমি যদি এটা চলছে, এই সময় বাইরে থেকে এসে এখানে দাঁড়াই, মানে ড্যান্স হচ্ছে,
অথবা গান চলছে এই সময় যদি দাঁড়াই, মনে হয় যে আল্লাহ আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, মানে কানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এখানে আমাকে আর কেউ কিছু বললে সেটাও শুনতে পাই না। কিন্তু কিছুক্ষণ ওখানে থাকার পরে দেখা যায় যে আমার এই গানটা আমি শুনতেও পাচ্ছি স্পষ্ট, মানে কি বলছে গানের কথাগুলো সেগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি, এবং আমি পাশের জনের সাথে অথবা পাশের জন আমার সঙ্গে কথা বললে সেই কথাগুলো আমি কিছুটা বুঝতেও পারছি, কিছুটা না অনেকটাই বুঝতে পারছি, এবং গল্প আলাপও করি আমরা। এটাই হচ্ছে আমাদের শব্দ অভিযোজন। এরপরে আসো গন্ধ অভিযোজন। বিশ্রী গন্ধপূর্ণ জায়গায় প্রথমে গেলে নাক ঝাঁঝিয়ে যায়, গন্ধ সহ্য করা কষ্টকর হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে গন্ধটা তীব্র হয়ে যায়। এই যে গরমের দিন আসছে, এখন আম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফল আমাদের দেশে পাওয়া যায়, আমরা অল্প দিনের মধ্যে পাবো। তুমি খেয়াল করে দেখবে তোমার ঘরে কাঁঠাল আছে, তুমি গন্ধ পাচ্ছ, কিন্তু অতটা নয়। বাইরে থেকে যদি কেউ আসে, কাঁঠালের গন্ধটা এত তীব্র, তখন এমন লাগে কেউ এসেই বলবে কাঁঠাল আছে, অথবা কেউ এসেই বলবে কাঁঠালের কারো কাছে ভালো লাগে, কারো কাছে মন্দ লাগে। অথবা পাকা পেয়ারা যদি ঘরে থাকে আর দরজা যদি বন্ধ থাকে, তাহলে এটার একটা তীব্র গন্ধ হয়, তুমি ঢোকা মাত্র কষ্ট পাবে, তারপরে কিছুক্ষণ থাকার পরে দেখবে যে এই গন্ধটা তোমার সয়ে গেছে। এই সয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের গন্ধ অভিযোজন। আর একটা অভিযোজন আছে তাপ ও শৈত্য অভিযোজন। তাপ ও শৈত্য অভিযোজন। তাপ ও শৈত্য অভিযোজন আমরা কি করি? তাপ আর শৈত্য যখন তোমাকে কোনো কিছুতে ছ্যাঁক দেওয়া হবে, গরম পানি দিয়ে ছ্যাঁক দিতে বলা হবে, দেখা যাবে গরম পানি প্রথমেই তুমি ওই ছ্যাঁকটা দিতে যাচ্ছ, তখন প্রচণ্ড গরম লাগছে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই গরমটা তোমার চামড়ায় সয়ে যাবে। আর গরমটা একটু ঠান্ডা হবে না তা নয়, কিন্তু ঠান্ডা হওয়ার চাইতে তোমার চামড়া এটা সয়ে যাবে, এবং গরম পানিতে তুমি আস্তে আস্তে হাতটা ঢুকাতে, প্রথমে অল্প গরম পানিতেও যদি হাত দাও তাও মনে হবে তীব্র লাগছে, কিন্তু ওই হাতটা আরেকবার দাও তাহলেই মনে হবে যে না অতটা তীব্র লাগছে না। আবার শীতটাও ঠিক এরকম, যত শীত আসে ততই আমাদের সয়ে যায় এটা বেশি। শীতের সময় আমাদের ঠিক আগের মতোই আমরা চলাফেরা করি, কিন্তু প্রথম দিকে যখন শীত লাগে তখন কিন্তু আমরা মনে হয় যে আস্তে আস্তে আর পারবো না। ওরকম যদি তুমি একটা বরফ মিশ্রিত মগের মধ্যে প্রথমে হাত দাও কিংবা বরফের উপর হাত দাও, মনে হবে যে না পারছি না, এটা পড়ে যাচ্ছে, কিন্তু আরেকবার করো, তখন তোমার এটা সয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের তাপ ও শৈত্য অভিযোজন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে অনেক কিছুই শিখবে এবং বাস্তবে সেই বিষয়গুলো খুঁজে নিবে উদাহরণ হিসাবে। তোমরা অনেক উদাহরণ পাবে বাস্তবে, এবং যে ঘটনাগুলো ঘটছে বইয়ের পড়ার সঙ্গে সেগুলো মনে হবে মিলিয়ে নিতে পারছো, এবং আরও ভালো করে শিখে যাচ্ছ। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে, আমি সেই জায়গাটাতে তোমাদের আবার বুঝিয়ে দেব। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছ। স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।